বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলবো তা হলো বাংলাদেশ। আপনারা সবাই জানেন বাংলাদেশে সরকার গঠন করানো হয়েছে, আর তারপর থেকেই চলছে অরাজকতা। এতটাই অরাজকতা চলছে যে দেশের ল অ্যান্ড সিচুয়েশন একেবারেই ভেঙে পড়েছে। থানাগুলোকে আক্রমণ করে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পুলিশ কর্মীরা কাজ করতে চাইছেন না, কারণ তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং অনেক পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে এবং অনেকের হাত পা ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে থানা একেবারেই বন্ধ হয়ে আছে। পুলিশ সবাই গা ঢাকা দিয়ে আছে, কেউ কাজ করতে চাইছেন না। এমনকি শোনা যাচ্ছে পুলিশ কর্মীরা হরতালে আছেন যে আমরা এমন অবস্থা চললে আমরা আর কাজ করব না। আর যারা তথাকথিত ছাত্র আমেরিকার ইঙ্গিতে, তারপর বিএনপির ইশারায় যারা এখানে আন্দোলন করছিল, বিএনপির ছাত্র সংগঠন যুবদল এবং জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এরা এক চক্রান্তের মাধ্যমে সরকারের পতন করায়। শেখ হাসিনা যেহেতু তিনি জানেন যে এত মানুষ এখানে আসছে, তাদেরকে ঠেকাতে গেলে অনেক ক্যাজুয়ালিটি, অনেক হত্যা হবে, সেটা তিনি চাননি, তাই পদত্যাগ করে তিনি চলে গেছেন। তারপর সরকার শেষ, শুরু হয়ে গেল সেই অরাজকতা। চারিদিকে হত্যা, লুট, মারামারি, অগ্নিসংযোগ। তারপর শুরু হলো আমাদের হিন্দু ভাই বোনদের উপরে আক্রমণ। যত হিন্দু পাড়া মহল্লা আছে সব জায়গায় মন্দির ভাঙচুর, হিন্দুদের উপরে আক্রমণ, অনেক হিন্দুকে হত্যা করা হয়েছে এবং অনেককে নিজের গ্রাম ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। আর পালাবে না কেন? যেভাবে তারা আক্রমণ করছে সেখানে থাকার জন্য নেই। আমি তো নিজের চোখে দেখেছি, আমার দেশের কথা আমি জানি যে কি হচ্ছে এখানে। অমানবিক এক অবস্থা, মনে হচ্ছে যেন তারা দেশটা দখল করে নিয়েছে এই রাজাকারের সন্তানরা। তো তারা তো আসলেই রাজাকারের সন্তান, তারা তো আর ওই বাংলাদেশের জাতীয়তা এবং বাংলাদেশের স্বাধীনতাকে মানে না। তারা সরকারের পতনের পর বলছে তারা নাকি এইমাত্র স্বাধীন হলো। মানে আগে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা তাদের জন্য স্বাধীনতা ছিল না। তাদের স্বাধীনতা হলো এই 5ই আগস্টে যেই হাসিনা সরকারের পতন হলো, সেদিনই নাকি তারা স্বাধীন হলো। এটা যারা ইন্টারনেট ব্যবহার করেন এবং যারা টিভির বক্তব্য শোনেন তারা জানবেন যে কথা, যে তারা নাকি এখন স্বাধীন হয়েছে। তো স্বাধীন হওয়ার পর তো যারা তাদের এখানে, তারা মনে করে যারা দেশ দখল করে রেখেছিল, অর্থাৎ আওয়ামী লীগের সরকার, যেই সরকার সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, ঠিক আছে সেখানে হতে পারে যে বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি, সেটা কেন নেয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাংবিধানিকভাবেই ইলেকশনটা হয়েছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। যে সরকারকে এভাবে জোর করে হটিয়ে দেওয়া একেবারেই অনৈতিক, বেআইনি। এর আইনি কোনো কাজ নয়। আইনিভাবে এখনও আওয়ামী লীগের সরকার থাকার কথা, কেননা 5 বছর মেয়াদ এখনও শেষ হয়নি। তো ওরা যেটা করেছে সেটা অসাংবিধানিকভাবে করেছে। সংবিধানে এমন কোনো আইন নেই যে আপনি জোর করে একটা সরকারকে সরিয়ে দেবেন। এমন আপনি সরকারকে সরাতে হয় তাহলে ইলেকশনের মাধ্যমে সরাতে হবে, এটা সংবিধান আইন। যাই হোক, এখন তারা দেশ দখল করে নিয়েছে রাজাকাররা এবং রাজাকারের সন্তানরা, যারা নিজেদেরকে ছাত্র হিসেবে দাবি করে। রাজাকারের সন্তানরাও ছাত্র আছে, এমন যে নেই যে ছাত্র নেই। যারা আন্দোলন করছে তারা ছাত্র বটে, কিন্তু ওরা হলো বিএনপি এবং জামাত এবং রাজাকার বা এই ধরনের মানুষদের সন্তান তারা। তো ওই ছাত্র তারা, তো তারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক, তাদের উপর আক্রমণ শুরু করেছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর জ্বালানো হচ্ছে। সেই এমন কোনো হিন্দু মন্দির নেই যেখানে আক্রমণ হয়নি। তারপর আবার মিথ্যে কথা বলছে যে ওরা নাকি মন্দিরগুলো পাহারা দিচ্ছে। মানে কত বড় নাটক চিন্তা করুন। একদিকে আক্রমণ করে তাদের সব কিছু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে বলছে যে তারা হিন্দুদের পাশে আছে এবং তারা ব্যবস্থা নেবে। ওই
আজকেই বাংলাদেশের ধর্মমন্ত্রী বলেছেন যে আমরা যারা আক্রমণ করছে তাদেরকে শাস্তি দেবো, কিন্তু আজ পর্যন্ত কাউকে ধরা হয়নি। ধরবে কে? পুলিশ থাকলে তো ধরবে, পুলিশ তো কাজ করছে না, পুলিশ কাজ করতে পারছে না এবং সেই পরিবেশও নেই পুলিশ কাজ করবে। তো ওই উদ্ভট এবং উচ্ছৃঙ্খল যেই রাজাকার ছাত্ররা তারা ওই ট্রাফিক পুলিশের জায়গায় দাঁড়িয়ে আছে, মানুষের সাথে অভদ্রতা করছে, মানুষকে গালিগালাজ করছে রাস্তায় দাঁড়িয়ে। তো ট্রাফিক পুলিশের ভূমিকা তারা পালন করছে, কারণ ট্রাফিক পুলিশও পালিয়ে গেছে, তারাও কাজ করছে। তো সেদিনই একটা ভিডিও দেখলাম যে কীভাবে কেমন খারাপ ব্যবহার তারা মানুষের সাথে করছে, রিক্সা চালকদের সাথে এবং ড্রাইভারদের সাথে তারা খারাপ ব্যবহার করছে ওই তথাকথিত ছাত্র এবং ছাত্রীরা। চিন্তা করুন, ছাত্ররা এত টাইম কোথায় পায়? তারা বাজারে ঘোরাফেরা করছে, তারা নাকি বাজার তদারকি করে, তারা ওই পুলিশের দায়িত্ব পালন করছে, তারা দেশ আরও কত কিছু করছে। এই সময়টা কী করে পায়? লেখাপড়া কখন করে আর এগুলো কখন করে? এরা অধিকাংশই হলো ওই ছাত্র শিবিরের ছেলে মেয়ে এবং বিএনপির ছাত্র দলের ছেলে মেয়ে, তারা এগুলি করছে। এখন বাংলাদেশের হিন্দুদেরকে কে বাঁচাবে? তাদের কাছে আসবে কে? বাংলাদেশের প্রশাসন এটা হলো এক কট্টর প্রশাসন, কাঠের পুতুল বলতে পারে, আমেরিকার দ্বারা নিয়োগ করা এক কাঠের পুতুল। কিন্তু আমেরিকা চক্রান্ত করেই তো এই আন্দোলনটা করিয়েছে, কোটা আন্দোলন নামে শুরু করেছে এবং সেটাকে সরকার পতনের আন্দোলন হিসেবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ আমেরিকা শেখ হাসিনার উপরে খুবই রেগে আছে। শেখ হাসিনার কাছে আমেরিকা একটা দ্বীপ চেয়েছিল, আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে আমাদের জনগণ ঘুরতে যায়, খুবই সুন্দর দ্বীপ, বর্মার অনেক কাছাকাছি। মাঝে মধ্যে বর্মাও দাবি করে এই দ্বীপ নাকি তাদের, কিন্তু সেই দ্বীপটা আসলে বাংলাদেশে। তো ওই দ্বীপ আমেরিকা চাইছে সেখানে এয়ারবেস করবে, সেখানে নৌ ঘাঁটি করবে, এয়ারবেস করবে, তাদের সামরিক ঘাঁটি করে সেখান থেকে এখানকার আশেপাশে যত দেশ আছে সব দেশের নজর রাখবে। এবং এই একটা দ্বীপ আমেরিকা অনেক আগে থেকে বাংলাদেশের কাছে চেয়ে আসছে। এর আগেও যখন বিএনপি সরকার চলছে, প্রথমবার খালেদা জিয়া সরকারে গঠন করে, তখনও চেয়েছিল। তো কোথায় কিছু অমিল ছিল, যার ফলে সেই এগ্রিমেন্টটা হয়নি। তো এখন আবার শেখ হাসিনার কাছে সেই দ্বীপ চেয়েছে, শেখ হাসিনা পরিষ্কার মানা করে দিয়েছে। বিএনপি সরকার তো আলোচনা করেছিল যে মানে কীভাবে দ্বীপ দেওয়া যায়, তো সেই আলোচনা করে মানে শেষ পর্যন্ত সফল হয়নি, এভাবেই ঝুলেছিল আর কি। কিন্তু আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার পরিষ্কার নিষেধ করে দিয়েছে যে আমরা কোনো আমাদের দ্বীপ তোমাদেরকে দেব না। আমেরিকা চটেছে এই কারণে। তারপর ষড়যন্ত্র করে মোহাম্মদ ইউনুস, যে যাকে আমেরিকান ম্যান বলা হয়, যে আমেরিকায় থাকে, সেখানেই থাকে এবং আমেরিকার জন্য কাজ করে, পদ্মা সেতু পর্যন্ত হতে দিতে চায়নি মোহাম্মদ ইউনুস। সেই মোহাম্মদ ইউনুসকেই নিয়োগ করে এই আন্দোলন করিয়ে বিএনপির সাথে সমপরামর্শ করে আন্দোলনটা করানো হয় এবং চুক্তি হয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ দেবে। এবং বিএনপি এই ওয়াদা করার পরই আমেরিকা বিএনপিকে এই আন্দোলনে সাহায্য করে এবং এর এক ছক আঁকে যে কীভাবে কী করতে হবে, সব কিছু করে কাদের সাথে নিতে হবে। যেমন ইসলামী ছাত্র শিবির আছে, আওয়ামী লীগের শত্রু যারা, হাসিনার শত্রু যারা, তাদেরকে সাথে নিয়ে এই আন্দোলনটা করাতে হবে। এর মধ্যে পাকিস্তানও সম্পৃক্ত আছে বলে শোনা যাচ্ছে। তো এই করে সরকারের পতন করানো হয়েছে। আর তারপর শুরু হয়ে গেছে হিন্দুদের উপর আক্রমণ, কারণ তারা মনে করে ওই হিন্দুরা বেশিরভাগই আওয়ামী লীগকে ভোট দেয় এবং হিন্দুদের সংখ্যা তো বাংলাদেশে অনেক, সংখ্যালঘুদের সংখ্যাটা প্রায় 10% বাংলাদেশে, যার মধ্যে 8%ই হিন্দু। তো এই বিরাট সংখ্যা, এত ভোট, এই ভোট আওয়ামী লীগের পক্ষে যায়, এতে তাদের অনেক ক্ষতি হয়, তারা আওয়ামী লীগের সাথে পেরে ওঠে না, এটা এক্সট্রা ভোট আওয়ামী লীগ এটা পায়। তো এই জন্যে হিন্দুদের উপর আক্রমণ। তারপরে ওই
ভারত বিরোধী ভারত বিরোধী রাজনীতি তারা করে, সোশ্যাল মিডিয়ায় লেখে, ভারতের বিরুদ্ধে অনেক কথাবার্তা লেখে ভারত বিরোধী। তো এই জন্য তারা মনে করে হিন্দুরা ভারতের সাপোর্টার, এই জন্য ওদের উপরে আক্রমণ করে। এবং হিন্দুদের পাশাপাশি আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থক এদের উপরে আক্রমণ হচ্ছে, এদের ঘর বাড়িও জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে। তারপরে মন্দির, প্রচুর মন্দির ভাঙা হয়েছে, গ্রামে গ্রামে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুরা হাহাকার করছে। অনেকে তো একেবারে ছেড়ে ভারতেই পাড়ি জমিয়েছে, বর্ডারে গিয়ে ভিড় করছে যে ভারতে যাওয়ার জন্যে। তো এই অবস্থা তো চলতে পারে নাই, বড় কথা। মনে হয় দেশে সরকার নেই এবং সেনাবাহিনী চুপ, তারা সাহসই পাচ্ছে না এদের বিরুদ্ধে দাঁড়াতে। এবং অদৃশ্য কোনো কারণে সেনাবাহিনী কোনো কিছুতেই হাত দিচ্ছে না। এই যে আন্দোলন করছিল ওদের বিরুদ্ধেও সেনাবাহিনী দাঁড়ায়নি, তাদের দায়িত্ব ছিল একটা নির্বাচিত সরকারকে রক্ষা করা, কিন্তু সেনাবাহিনী সেটা করেনি। হতে পারে আমেরিকাই, যুক্তরাষ্ট্র এই সেনাবাহিনীকে হুমকি দিয়েছে যে তোমরা চুপ থাকবে, তোমরা কোনো প্রকারেই এদেরকে ঠেকাবে না, আন্দোলনকারীদেরকে আসতে দেবে, ওদেরকে যদি তোমরা আটকাও তাহলে চরম পরিণতির শিকার হতে হবে তোমাদেরকে। এমন ভয় হয়তো দেখানো হয়েছে, যার ফলে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করেনি এবং এখনও করছে না। এই যে লুটপাট করছে, মানুষের বাড়িঘর ভাঙছে, উচ্ছৃঙ্খল বিএনপি এবং জামাতের ছেলেরা, সেনাবাহিনী কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশকে তো অলরেডি শেষ করেই দিয়েছে, পুলিশ বলতে আর বাংলাদেশে কিছু নেই। এবং সেই পুলিশের ভূমিকা এদের ছেলেমেয়েরাই পালন করছে। তো ভবিষ্যতে যদি বিএনপির সরকার আসে তো সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের হাত থেকে চলে যাবে, এটা একেবারে পরিষ্কার। এবং এই শর্তেই বিএনপিকে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। এবং আজ দেখুন, এটা যদি কোনো নিরপেক্ষ ছাত্র আন্দোলন হতো তাহলে তারা সরকার পতনের কথা বলতো না। আর যদি বলেও ফেলতো সরকার পতনের কথা, তাহলে সেখানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেখানে বেশিরভাগ বিএনপির লোক থাকতো না। কারণ এই ছাত্ররাই নাম দিয়েছে যে কাকে কাকে রাখা হবে এই সরকারে, সেনাবাহিনীকে এই নাম দিয়েছে এবং সেনাপ্রধান যেসব নাম ছাত্ররা দিয়েছে তাদেরকে দিয়ে এই সরকারটা গঠন করেছে। মানে ভাবতে পারেন, এই সেদিনের ছাত্র, তাদের কথা মতো সেনাবাহিনী কাজ করছে। তাহলে কী এমন রহস্য এখানে? মানুষের একটু ভাবা উচিত যে কি হলো যে সেনাবাহিনী এই ছাত্রদের কথায় উঠে এবং বসে এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। অর্থাৎ ওই যে কথা আমি বলেছি যে যুক্তরাষ্ট্র আগে থেকেই ওয়ার্নিং দিয়ে রেখেছে সেনাবাহিনীকে যে তোমরা কোনো রকমের উল্টোপাল্টা কাজ করবে না, আমাদের মতের বিরুদ্ধে যাবে না, আমরা চাই তাই করবো, নইলে তোমাদেরকে আমাদের আক্রমণের শিকার হতে হবে। এবং যেহেতু বাংলাদেশ ছোটো দেশ এবং বাংলাদেশের সেনাবাহিনী অত শক্তিশালী নয়, যুক্তরাষ্ট্র মোকাবিলা করতে পারবে না, তো তাই সেনাবাহিনী চুপ করে আছে, কিছু বলছে না। তো সেনাবাহিনীর অবস্থা হলো এই, হাসিনা যখন ছিল তখন আমেরিকার বিরুদ্ধে অনেক কথাবার্তা বাংলাদেশ সরকার বলতো। বাংলাদেশের অনেক আপনার রিটায়ার্ডে যত অফিসার আছে তাদেরকে আমেরিকা ব্যান করে দিয়েছিল যে তাদেরকে ভিসা দেওয়া হবে না, এরকম অনেক ধরনের চাপ আমেরিকা সৃষ্টি করেছিল, কিন্তু কোনো চাপে কাজ হয়নি। শেখ হাসিনাকে কোনো চাপ দিয়েই দমাতে পারেনি। তো শেষ পর্যন্ত এই কোটা ইস্যু সামনে আসে এবং সেইটাকে কাজে লাগিয়ে সরকার প্রথম করিয়ে দেয়। তারপর শুরু হয় সংখ্যালঘু এবং আমাদের হিন্দু ভাই বোনদের উপরে আক্রমণ। আমি নিজে দেখেছি সারা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবং এদের উপরে এই আক্রমণ চলতে থাকবে, এখানে কেউ ঠেকাবে না। এখানে ভারত এবং বহির্বিশ্ব যদি এখানে হস্তক্ষেপ না করে, হিন্দুদের উপরে যে আক্রমণ হচ্ছে এই আক্রমণ কখনোই থামবে না। ভারতীয় মিডিয়া এবং ভারতের তো অনেক হোল্ড আছে, আমি ভারতীয় ভাই বোনদেরকে বলবো আপনাদের অনেক হোল্ড আছে, অনেক বড় দেশ আপনাদের দেশ, আপনাদের অনেক প্রভাব আছে সারা বিশ্বে। আপনারা আন্দোলন গড়ে তুলুন, শক্তিশালী আন্দোলন গড়ে তুলুন, সারা বিশ্বে আন্দোলন করুন, ভারত সহ সারা বিশ্বে দেশে দেশে আন্দোলন করুন এবং দেশে দেশে মিছিল করুন।
বাংলাদেশের হিন্দুদের পক্ষে, বাংলাদেশ সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার পক্ষে আপনারা সারা বিশ্বে জনমত গড়ে তুলুন। এটা অত্যন্ত জরুরি। আমরা অতটা পারি না যতটা আপনারা পারেন। আপনাদের সব জায়গাতে আপনাদের প্রভাব আছে, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের সংখ্যা আছে, আপনারা সব জায়গায় অনেক, আপনাদের সংখ্যা অনেক বড়। তো আপনারা যদি সরাসরি এখানে না নামেন হিন্দুদেরকে বাঁচাতে, আমাদের দেশের, আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচাতে, তাহলে আমরা যে বাংলাদেশিরা, আমরা যারা হিন্দু এবং হিন্দুদের পক্ষে আমরা কথা বলি, আমাদের সেই ক্ষমতা এখন নেই যে আমরা হিন্দুদেরকে রক্ষা করব। এটা করতে পারে সরকার, এবং এই সরকার তো করবে না। কট্টর সরকার, এই কট্টরপন্থী ছাত্রদের ইচ্ছেই এই সরকারের গঠন হয়েছে। তো ওদের বিরুদ্ধে এই সরকার কখনোই যাবে না, সেনাবাহিনী তো যাবেই না। সরকারের যত লোক আছে এদের নাম ওই ছাত্ররাই দিয়েছে। তো কেউ যদি ওই ছাত্রদের বিরুদ্ধে যায় তাহলে বলবে যে অমুককে এখান থেকে সরিয়ে দাও, তো সরিয়ে দেবে। ক্ষমতাটা চলছে এই কট্টরপন্থী ছাত্রদের। এরকম অবস্থা আমি কখনো কোনো দেশে দেখিনি, যেটা বাংলাদেশে চলছে। মনে হচ্ছে এই রাজাকারের সন্তানরা দেশটাই দখল করে নিয়েছে, এবং দেশের সেনাবাহিনীও তাদের কথায় উঠছে এবং বসছে। সেনাপ্রধানের কথা শুনে যেদিন সরকার প্রধান হলো, একবার মনে হচ্ছিল তো সেনাপ্রধান বলে একবার শুকিয়ে আসছে। উনি একবারে মিনতি করছিলেন ছাত্রদের কাছে যে তোমরা শান্ত হও, তোমরা মারামারি করো না, তোমাদের সকল দাবি আমি মেনে নেব, তোমরা যা বলবে তাই হবে। আমি মহামান্য প্রেসিডেন্টের সাথে কথা বলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব। তারপর সেই ছাত্ররা বলেছে যে আমরা যেই নাম দেবো সেই তাদেরকে নিয়ে সরকার গঠন করতে হবে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। এমন একটা অবস্থা বাংলাদেশে চলছে, তাহলে আপনি কি আশা করবেন যে এখান থেকে আপনি ন্যায় বিচার পাবেন? কোনো ন্যায় বিচার এখানে নেই। যাদের মুঠোয় এখন বাংলাদেশ, তারাই হিন্দুদের উপরে আক্রমণ করছে। সেই তথাকথিত ছাত্ররা হিন্দুদের উপর এবং হিন্দুদের জান মাল সম্পদের উপর আক্রমণ করছে, হিন্দুদের সব কিছু লুটে নিচ্ছে, তাদের বাড়ির সব আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন সব কিছু লুটে নিচ্ছে। এবং এটা আমি একজন বাংলাদেশি মুসলিম হয়ে আপনাদেরকে এই কথা বলছি, আপনারা শুনে রাখুন। আমি সরাসরি কথা বলতে প্রস্তুত আছি। কোনো মিডিয়া যদি আমার সাথে সরাসরি কথা বলতে চায়, আমি সরাসরি কথা বলতে প্রস্তুত আছি, এবং আমি এই দাবি যা করলাম এখন, এবং এটা আমি পুনরায় করতে প্রস্তুত আছি। আমি বারবার বলছি আমাদের দেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এখানে কোনো মিথ্যে কিছুই নেই, একবার সত্যি আক্রমণ হচ্ছে, এবং বাংলাদেশ সরকার তো এটা স্বীকারই করছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের একজন উপদেষ্টা, বিএনপির বর্তমান চেয়ারম্যান, তিনি তো স্বীকারই করছেন না হিন্দুর উপর আক্রমণ হচ্ছে। তাহলে স্বীকারই যখন করছেন না, তাহলে তাদের যে ব্যবস্থাটা কী নেওয়া হবে? যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো যুক্তি আর থাকলো না, কেননা তারা ব্যবস্থাটা নেবে না, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাই ভারত সরকারের উচিত এখানে চাপ সৃষ্টি করা, এবং চাপ সৃষ্টি করার অনেক বিষয় ভারতের কাছে আছে। ভারতের সেই যোগ্যতা এবং সেই সুযোগ আছে। আপনারা চাপ সৃষ্টি করুন, করে হিন্দুদেরকে রক্ষা করুন, এবং সাথে সাথে আওয়ামী লীগকে রক্ষা করুন। কারণ এই আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকে তাহলেই মনে করেন আপনারা ভালো থাকবেন। নইলে এই যে কট্টরপন্থী জিহাদিদের সরকার বাংলাদেশে হয়েছে, এরা আপনাদের বিরুদ্ধে অনেক কিছু করবে, এবং আপনাদের শত্রুদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশে ডেকে আনবে। এটা আপনারা মনে রাখবেন, যারা আপনাদের শত্রু, কারণ এরা ভারত বিরোধী রাজনীতি করে, এরা নিজের দেশকে ভালোবাসে না। ভারত থেকে আমাদের সবথেকে বেশি সস্তা পণ্য আসে আমাদের বাংলাদেশে, এবং আমাদের সাধারণ জনতা, গরিব জনতা সেই সমস্ত পণ্য কেনে, এবং সেখানে খাদ্যদ্রব্য বেশি থাকে। কিন্তু এরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, ভারতীয় পণ্য বয়কট বলছে, তার মানে দেশটাকে একেবারে অধপতনের দিকে নিয়ে যাবে। জিনিসপত্রের দাম তো একেবারে আকাশচুম্বী হবে, এবং চীনের মতো শক্তিকে কিন্তু এক সময়ে এখানে বাংলাদেশে টেনে আনা হবে। আপনারা ভারত মনে রাখবেন কথাটা। তাই এখন থেকে আপনারা সজাগ হন এবং ব্যবস্থা নিন, হিন্দুদেরকে বাঁচান বাংলাদেশে, এবং সোচ্চার হন। আজ পর্যন্ত এখানে, এবং কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, আমি কথা বলতে প্রস্তুত। সবাইকে ধন্যবাদ, এবং সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।